আসসালামু আলাইকুম। আমি ফাতেমা মুক্তা, লেকচারার, ডিপার্টমেন্ট অফ সোশিওলজি, গভর্নমেন্ট ইস্পাহানী কলেজ, কেরানীগঞ্জ, ঢাকা। ডিয়ার ফার্স্ট ইয়ার স্টুডেন্টস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সবাইকে আজকের সোশিওলজি অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদের সাথে যে কোর্সটা নিয়ে আলোচনা করব সেটি হলো সোশ্যাল হিস্ট্রি অ্যান্ড সিভিলাইজেশন, সামাজিক ইতিহাস ও বিশ্ব সভ্যতা। এই কোর্সটির প্রথম অধ্যায় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। চলো দেখা যাক প্রথম অধ্যায়ে কোন কোন টপিকসগুলো আজকে থাকছে। টপিকস 1 হিস্ট্রি অর্থাৎ ইতিহাস, টপিকস 2 সোশ্যাল হিস্ট্রি সামাজিক ইতিহাস, টপিকস 3 সোর্স অফ সোশ্যাল হিস্ট্রি সামাজিক ইতিহাসের উৎস। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটি ছবি দেখতে পাচ্ছ যাকে আমরা ইতিহাসের জনক হিসেবে জানি, গ্রিক ঐতিহাসিক হেরোডাটাস। তো চলো দেখিনি যে ইতিহাস শব্দটির উৎপত্তি কোত্থেকে হয়েছে। মূলত ইংরেজি হিস্ট্রি শব্দের বাংলা প্রতিশব্দ হিসেবে এসেছে ইতিহাস শব্দটি। হিস্টোরি শব্দটি মূলত গ্রিক ও ল্যাটিন শব্দ হিস্টোরিয়া শব্দ থেকে উৎপত্তি হয়েছে, যার অর্থ হচ্ছে সত্যের অনুসন্ধান বা গবেষণা। আমরা যাকে ইতিহাসের জনক হিসেবে জানি, তার গ্রিক ও পারসিকদের মধ্যে সামরিক সংঘর্ষের ঘটনা সম্বলিত একটি গ্রন্থ আছে, যার নাম হচ্ছে হিস্টোরিয়া। এই গ্রন্থটিকে ইংরেজিতে অনুবাদ করা হয়েছে হিস্টোরিস হিসেবে। মূলত ঘটনার অনুসন্ধান অর্থেই হেরোডাটাস হিস্টোরিয়া বা হিস্ট্রি শব্দটি ব্যবহার করেছিলেন। এখানে আমরা ইতিহাসের সংজ্ঞা দেখতে পাচ্ছি। টয়নবির মতে সমাজের যে জীবন, মানুষের সমাজ জীবনের যে সংশ্লিষ্ট যে ঘটনাবলী, এই সবই হলো ইতিহাস। প্রকৃতপক্ষে মানব সমাজের অনন্ত ঘটনা প্রবাহই হলো ইতিহাস। এখানে টয়নবি বলতে চেয়েছেন মানুষের সাথে সংশ্লিষ্ট সমাজ জীবনের সকল কিছুই হলো ইতিহাস। অর্থাৎ মানব সমাজের অতীত থেকে বর্তমান পর্যন্ত যে অনন্ত ঘটনা প্রবাহ, এই সবই হলো ইতিহাস। চলতি অর্থে বলা হয় ইতিহাস হচ্ছে মানব কর্মকাণ্ড, সমাজ ও পারিপার্শ্বিকতা সম্পর্কিত বিশ্লেষণাত্মক লিখিত বিবরণ। এই বিবরণে মানব কর্মকাণ্ডের প্যাটার্ন, ধারা ও গতির উল্লেখ এবং মানবাচরণের সহজ ও সরলীকৃত ব্যাখ্যা দেওয়া হয়ে থাকে। শিক্ষার্থীরা, তোমরা এতক্ষণ দেখলে ইতিহাস কাকে বলে। এখন আমরা দেখব সামাজিক ইতিহাস বলতে কি বুঝি। সামাজিক ইতিহাসের সংজ্ঞা দিতে গেলে বলা যায় মূলত সমাজের যে ইতিহাসটা, এটি হলো সামাজিক ইতিহাস। এখন আমরা দেখে নিই যে এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকাতে সামাজিক ইতিহাসের সংজ্ঞায় কি বলা হয়েছে। সোশ্যাল হিস্ট্রি ইজ দ্য পাস্ট এক্সপিরিয়েন্স অফ সোসাইটি। এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকাতে বলা হচ্ছে যে সমাজের যে অতীত অভিজ্ঞতা, সেটাই হচ্ছে ইতিহাস। এখানে তোমরা টিভি বটমোর এর একটি সংজ্ঞা দেখতে পাচ্ছ, যিনি 8 এপ্রিল 1920 সালে ইংল্যান্ডে জন্মগ্রহণ করেন এবং 9 ডিসেম্বর 1992 সালে ইংল্যান্ডের সাসেক্সে মৃত্যুবরণ করেন। তাকে সাধারণত টম বটমোর হিসেবে ডাকা হতো বা তিনি পরিচিত ছিলেন। পরবর্তীতে তিনি টিভি বটমোর হিসেবে ব্রিটিশ মার্ক্সবাদী সমাজবিজ্ঞানী হিসেবে পরিচিতি লাভ করেন। তো দেখা যাক তিনি সামাজিক ইতিহাসের সংজ্ঞায় কি বলেছেন।
সামাজিক ইতিহাসের সংজ্ঞায় তিনি বলেন, সামাজিক ইতিহাস হলো সমাজস্থ ব্যক্তিবর্গের মধ্যে ক্রিয়া ও প্রতিক্রিয়ার বর্ণনা। প্রিয় শিক্ষার্থীরা, সমাজে মানুষ বসবাস করতে গেলে অতীত থেকে বর্তমান পর্যন্ত মানুষ ক্রিয়া প্রতিক্রিয়ার মধ্য দিয়েই পার করে এসেছে। মানুষের সাথে মানুষের সম্পর্ক, মানুষের সাথে মানুষের ক্রিয়া বা একের সাথে একের অন্যের কার্যাবলী, এগুলোর মাধ্যমে মানুষের সমাজ জীবন অতিবাহিত হয়েছে। তো সেটা আমরা টিভি বটমলের সংজ্ঞাতে দেখতে পাচ্ছি যে তিনি বলেন, সমাজস্থ ব্যক্তিবর্গের মধ্যে ক্রিয়া ও প্রতিক্রিয়ার বর্ণনাই হলো সামাজিক ইতিহাস। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা দেখব আমাদের যে সমাজ জীবনের ইতিহাস, যে সামাজিক ইতিহাস, এটির উৎস কি কি। বর্তমানে যদি আমরা অতীতের যে ইতিহাসটি সমাজ জীবনের, সেটি জানতে হলে আমাদের কিছু পদ্ধতি অবলম্বন করতে হবে। যেমন প্রত্নতাত্ত্বিক আবিষ্কার, প্রাচীন লোককাহিনী, প্রাচীন সাহিত্য ও ঐতিহাসিক গ্রন্থাবলী, বিদেশি পরিব্রাজকদের বিবরণী, সরকারি দলিল ইত্যাদি যে সোর্সগুলো আছে, এগুলো থেকে আমাদের ইতিহাসের যে বর্ণনা বা ইতিহাসের যে নিদর্শন, সেগুলো আমাদের জানতে হবে। তো চলো আলোচনায় যাওয়া যাক। তোমরা এখানে প্রত্নতাত্ত্বিক নিদর্শনের কিছু পিকচার দেখতে পাচ্ছ। তো প্রত্নতাত্ত্বিক যে উৎসগুলো, এগুলোর ক্ষেত্রে আমরা কি দেখতে পাই, আমরা কোন বিষয়গুলোকে প্রত্নতত্ত্ব বলবো? যেমন মনে করো মুদ্রা, শিলালিপি, স্মৃতিসৌধ, বিভিন্ন বড় বড় অট্টালিকা, মূর্তি, দেবদেবীর মূর্তি, প্রতিচ্ছবি, হাতিয়ার ও বিভিন্ন ধরনের আসবাবপত্র, স্মৃতিফলক, এগুলোকে আমরা প্রত্নতত্ত্ব হিসেবে আখ্যায়িত করব। ঐতিহাসিক যুগের যে পূর্ববর্তী সময়টা, তখন মানুষ লিখতে পারতো না। তখন তারা কি করত, বিভিন্ন ধরনের পাথরের অস্ত্র, গুহা চিত্র, কুমোরের চাকা, মাটির পাত্র, জীবাশ্ম, এগুলো ছিল তখনকার একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শনের ভিত্তি, যেগুলোতে তারা বিভিন্ন ধরনের ছবি অঙ্কন করে রাখত। এছাড়াও বিভিন্ন শিলালিপি, মন্দির, রাজপ্রাসাদ, মুদ্রা, বিভিন্ন দেবদেবীর মূর্তি, এগুলো হচ্ছে প্রত্নতাত্ত্বিক নিদর্শনের আরো কিছু উদাহরণ, যেখানে তারা বিভিন্ন ধরনের চিত্র অঙ্কন করে রাখতো বা বিভিন্ন ধরনের চিহ্ন তারা এঁকে রাখতো, যেগুলোর মাধ্যমে আমরা তখনকার সমাজের একটি বর্ণনা পাই, যে সেই সমাজে মুদ্রাগুলো কেমন ছিল বা কি ধরনের অট্টালিকা ছিল, তাদের মূল্যবোধগুলো কেমন ছিল, এই ধরনের একটি বর্ণনা পাই। প্রত্নতাত্ত্বিক উৎসের মধ্যে যে মুদ্রা এবং শিলালিপি, মুদ্রা শিলালিপির খনন কার্যের ফলে মুদ্রা শিলালিপি থেকে পাওয়া যে বর্ণনাগুলো বা সেখানে যে চিত্র বা অঙ্কনগুলো আমরা দেখতে পাই, তাতে সেই সময়কার মানুষের বা তখনকার শাসক যারা ছিলেন, তাদের ব্যক্তিগত রুচি, তাদের ধর্ম এবং তখনকার যে সংস্কৃতি, সভ্যতা, এগুলো সম্পর্কে আমরা জ্ঞান লাভ করতে পারি। তারপর রয়েছে প্রত্নতাত্ত্বিক উৎসগুলোর মধ্যে স্মৃতিসৌধ, অট্টালিকা। তখনকার যে স্মৃতিসৌধ এবং অট্টালিকাগুলো ছিল, এগুলো প্রত্নতাত্ত্বিক খননের ফলে এগুলোর যে ধ্বংসাবশেষগুলো আমরা পাই, তাতে কিন্তু তখনকার মানুষের যে শিল্প অনুরাগ, সামাজিক ও ধর্মীয় মূল্যবোধ, তখনকার যে সাংস্কৃতিক অবস্থা, এগুলো সম্পর্কে আমরা একটা ধারণা পেতে পারি। এরপর রয়েছে বিভিন্ন প্রত্নতাত্ত্বিক আবিষ্কারের মধ্যে বিভিন্ন মূর্তির ছবি, বিভিন্ন মূর্তি এবং প্রতিচ্ছবি। মূর্তির প্রতিচ্ছবি থেকে আমরা তখনকার মানুষের মূল্যবোধ, তাদের চেতনা এবং তখনকার মানুষের যে শৈল্পিক যে নিপুণতা, তারা কি ধরনের শিল্প মন মানসিকতা ছিল, সেই সম্পর্কে আমরা একটা বিবরণ পেতে পারি। তখনকার যে এছাড়া রয়েছে হাতিয়ার এবং আসবাবপত্র। তখনকার মানুষ যে হাতিয়ারগুলো ব্যবহার করত এবং আসবাবপত্রগুলো ব্যবহার করত, সেখানে আমরা দেখতে পাই যে জীবজন্তু, যে হাড়, শিং, দাঁত, এগুলোর মাধ্যমে তারা আসবাবপত্র তৈরি করত এবং দেখা যায় যে বিভিন্ন ধরনের হাতিয়ার ও আসবাবপত্রের ব্যবহার তাদের মধ্যে পরিলক্ষিত হয়েছে। তো এগুলো থেকে আমরা জানতে পারি যে তখনকার মানুষ কি ধরনের হাতিয়ার ব্যবহার করত,
কি ম্যাটেরিয়ালস এর মাধ্যমে তারা হাতিয়ারগুলো তৈরি করত এবং আসবাবপত্রগুলো তৈরি করত, সেই সম্পর্কে আমরা একটা ধারণা পাই। এছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের স্মৃতিফলক। স্মৃতিফলক সম্পর্কে সমাজবিজ্ঞানী ব্রাউন বলেছেন যে স্মৃতিফলক হলো জীবনধারার একটি সাক্ষী। তো দেখা যায় যে এই যে প্রত্নতাত্ত্বিক আবিষ্কারের ক্ষেত্রে আমরা এই সকল উৎস থেকে প্রত্নতাত্ত্বিক যে প্রত্নতাত্ত্বিক বিবরণী, অতীত ইতিহাসের যে বিবরণী, সেগুলো আমরা বুঝতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এখন দ্বিতীয় পয়েন্টটি দেখতে পাচ্ছ, যেগুলো সামাজিক ইতিহাসের আরেকটি উৎস হিসেবে কাজ করে, প্রাচীন লোককাহিনী। সামাজিক ইতিহাসের উৎস হিসেবে প্রাচীন লোককাহিনীর ক্ষেত্রে দেখা যায় যে সমাজবিজ্ঞানী ও বিভিন্ন ঐতিহাসিকরা ফোল্কলোরকে মানব সভ্যতার ইতিহাস রচনার একটি উপকরণ হিসেবে গ্রহণ করেছেন। এই প্রেক্ষিতে যুগে যুগে পৃথিবীতে অনেক সাহিত্যিক জন্ম নিয়েছেন। তারা ওই সমাজের সমকালীন যে চিত্রটি, এটি তাদের সাহিত্যের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন। তো আমরা দেখতে পাই যে প্রাচীনকালে যে লিখিত এবং অলিখিত সাহিত্য, পৌরাণিক ও লোককাহিনী, এগুলো ইতিহাসের যারা বর্ণনাকারী, তারা তাদের লেখনীতে উল্লেখ করেছেন বা বর্ণনা করেছেন। এবং সেক্ষেত্রে আমরা দেখতে পাই যে বৌদ্ধ, ঋগ্বেদ, উপনিষদ, হিন্দু পুরাণ, মহাকাব্য এবং জৈনদের ধর্মগ্রন্থ এবং বিভিন্ন ধরনের সাহিত্য সামাজিক ইতিহাসের উল্লেখযোগ্য উপাদান হিসেবে কাজ করেছে। এছাড়া তোমরা দেখতে পাবে যে মধ্যযুগের ইতিহাসে আমরা যেটা লক্ষ্য করি, শাহনামা, আলিফ লায়লা, হাতেম তাই ইত্যাদি গল্প সাহিত্যের ভান্ডারকে আরো সমৃদ্ধ করেছে। তোমরা গ্রিক কবি হোমারের নাম শুনেছ। তার রচিত যে ইলিয়াড ও ওডিসি এবং দার্শনিক সক্রেটিস, প্লেটো ও কনফুসিয়াস এবং তাদের যে তত্ত্বাবলী, এগুলো আমাদের ইতিহাসকে আরো বেশি সমৃদ্ধ ও গতিশীল করেছে। গণিতবিদ ইউক্লিড, জ্যোতির্বিদ হিপারকাস, বৈজ্ঞানিক আর্কিমিডিস এবং তাদের যে আবিষ্কার, এগুলো ইতিহাস রচনার ক্ষেত্রে অনেক ভূমিকা রেখেছে। তো আমরা দেখতে পাই কি এসব কারণে সমসাময়িক কালের যে লোককাহিনী, পৌরাণিক কাহিনী, সাহিত্য, পুঁথি, এগুলো সামাজিক ইতিহাসের অফুরন্ত ভান্ডার হিসেবে কাজ করেছে। এই জন্য যে এই লোককাহিনী, পৌরাণিক কাহিনী, সাহিত্য, এগুলো অতীতের যে মানুষের যে জীবন ধারণ প্রক্রিয়া এবং তাদের যে মূল্যবোধ, তাদের জীবনধারা, তাদের সকল কিছুর একটা বর্ণনা এগুলোতে, এই গ্রন্থগুলোতে বা কাহিনীগুলোতে আমরা বর্ণনা হিসেবে দেখতে পাই, যেগুলো বর্ণনা করে গেছেন প্রাচীন ঐতিহাসিকরা। প্রিয় শিক্ষার্থীরা, আমরা পরবর্তী যে সামাজিক ইতিহাসের উৎস, এটিতে চলে যাচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমরা কিছু বই দেখতে পাচ্ছ, যেগুলো প্রাচীন ইতিহাসকে প্রেজেন্ট করে। তো প্রাচীন ইতিহাস ও ঐতিহাসিক যে গ্রন্থাবলী, এক্ষেত্রে আমরা দেখতে পাই যে এটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সামাজিক ইতিহাসের উৎস হিসেবে। সেক্ষেত্রে আমরা দেখতে পাই হিন্দুদের আদি ধর্ম বেদ থেকে প্রাচীন আর্থ সামাজিক চিত্র, রামায়ণ ও মহাভারত থেকে রাজা ও বীর পুরুষদের ক্রিয়াকর্ম, পলিভাষা রচিত বৌদ্ধ ধর্মগ্রন্থ ত্রিপিটক থেকে তদানীন্তন যে সর্বভারতীয় সমাজের যে একটি বর্ণনা, সেটি আমরা দেখতে পাই। এছাড়া প্রাচীন বিখ্যাত গ্রন্থাবলীর মধ্যে আল বেরুনির কিতাবুল হিন্দ, আবুল ফজলের আইনি আকবরী এবং আকবরনামা ইত্যাদি বই একটি উল্লেখযোগ্য উৎস হিসেবে গুরুত্ব বহন করে। তো চলো আমরা পরবর্তী পয়েন্টটিতে চলে যাই। অ্যাকাউন্টস অফ দ্য ফরেন ট্রাভেলার্স, অর্থাৎ বিদেশি পরিব্রাজকদের বিবরণী। প্রিয় শিক্ষার্থীরা, বিদেশি পরিব্রাজকদের বিবরণী আমাদের সামাজিক ইতিহাসের আরেকটি গুরুত্বপূর্ণ উৎস হিসেবে কাজ করে। বিভিন্ন সময়ে পৃথিবী সম্পর্কে কৌতূহল অনেকেরই সৃষ্টি হয়েছে। তো সেই ক্ষেত্রে যে আমাদের পৃথিবী থেকে অনেক মহান ব্যক্তি
পৃথিবী থেকে বিদায় নিলেও তাদের যে ভ্রমণ কাহিনীগুলো, সেগুলো অনেক মূল্যবান একটি তথ্য হিসেবে সামাজিক ইতিহাস রচনায় কাজ করে। তারা যখন বিভিন্ন জায়গায় ভ্রমণে যেতেন, তখন তারা সেখান থেকে একটা অভিজ্ঞতা নিয়ে আসতেন। এই অভিজ্ঞতাগুলোকে তারা একটি বই আকারে রচনা করতেন বা বর্ণনা করতেন। তাদের যে ভ্রমণ কাহিনীগুলো ছিল, ওগুলাতে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক বা সাংস্কৃতিক জীবনের যে সকল বিষয়গুলো, এগুলোর একটি বাহ্যিক একটা বর্ণনা পাওয়া যায়। তো প্রাচীনকালে যে উল্লেখযোগ্য যারা পরিব্রাজক ছিলেন, তাদের মধ্যে তোমরা ইউয়েনসাং এর নাম শুনেছ। তারপর মৌর্য সম্রাট চন্দ্রগুপ্তের সভায় আগত গ্রিক রাষ্ট্রদূত মেগাস্থিনিস, দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় আসা চীনা পরিব্রাজক ফাহিয়েন, এবং একটু আগে যেটা বললাম ইউয়েনসাং, তাদের নাম তোমরা শুনেছ। তারা দেখা যায় যে মুসলিম শাসনামলে পাক ভারত, বাংলা উপমহাদেশের সমাজ, অর্থনীতি ও প্রশাসন সম্পর্কে কিছু বিদেশি পর্যটকদের বর্ণনা তাদের রচনায় পাওয়া যায়। চতুর্দশ শতকে দেখা যায় আফ্রিকান পর্যটক ইবনে বতুতার বর্ণনায় এই অঞ্চলের ইতিহাস ও সমাজ সম্পর্কে একটি বর্ণনা পাওয়া যায়। তো এসব কারণে দেখা যায় কি, যে বিদেশি পরিব্রাজকদের যে বর্ণনা বা তাদের যে ঐতিহাসিক বিবরণ তারা যেভাবে বর্ণনা করেছেন, সেগুলো একটি সামাজিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ উৎস হিসেবে কাজ করে। এছাড়া তোমরা দেখতে পাচ্ছ সরকারি উৎস, গভর্নমেন্টাল সোর্স, যেটা হচ্ছে যে আরেকটি উৎস হিসেবে কাজ করে। সরকারি বিভিন্ন দলিলপত্র বা বিভিন্ন বর্ণনা থেকে আমরা সামাজিক ইতিহাসের উৎস পেতে পারি। এছাড়াও রয়েছে যে আমাদের যে সভ্যতার ইতিহাসগুলো রয়েছে, যেমন সুমেরীয় সভ্যতা, মিশরীয় সভ্যতা, গ্রিক সভ্যতা, রোমান সভ্যতা, এগুলো সম্পর্কে আমরা অনেকেই জানি। ইত্যাদি বিভিন্ন সভ্যতার ইতিহাস থেকে পৃথিবীর বিভিন্ন অঞ্চলের সমাজের চিত্রের একটা বর্ণনা পাই। এছাড়া অন্যান্য উৎস রয়েছে, যেমন আমাদের দেশে আদমশুমারি হয়, বিভিন্ন গবেষণা হয়, প্রতিবেদন, তারপর বিখ্যাত মানুষদের যে ব্যক্তিগত ডায়েরি, ঐতিহাসিক যে চিঠিপত্র, এগুলো থেকেও আমরা সামাজিক ইতিহাসের যে উৎসগুলো, সেগুলো আমরা পেতে পারি। তো শিক্ষার্থীরা, এতক্ষণ তোমরা দেখলে যে সামাজিক ইতিহাসের যে উৎসগুলো, সেগুলো নিয়ে আলোচনা করা হলো। তো সেক্ষেত্রে আমরা যে উৎসগুলো দেখতে পেলাম: প্রত্নতাত্ত্বিক আবিষ্কার, প্রাচীন পৌরাণিক লোককাহিনী, প্রাচীন সাহিত্য, ঐতিহাসিক গ্রন্থাবলী, বিদেশি পরিব্রাজকদের বিবরণী, সরকারি দলিলপত্র। এছাড়াও আরো কিছু রয়েছে, যেমন সভ্যতার ইতিহাস ও অন্যান্য উৎস থেকেও আমরা সামাজিক ইতিহাসের বিভিন্ন তথ্য পেতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা আবার প্রথম থেকে দেখে নিই আজকে আমাদের ক্লাসে কি কি নিয়ে আলোচনা করা হয়েছে। এক নজরে দেখে নিই। আজকের ক্লাসটি সম্পর্কে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো কিছু বুঝতে না পারো, তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, এবং পরবর্তী ক্লাস দেখার জন্য তোমাদেরকে আবার স্বাগত জানাচ্ছি। আজকে সামাজিক ইতিহাস ও বিশ্ব সভ্যতার ফার্স্ট চ্যাপ্টার নিয়ে আলোচনা করা হয়েছে, এবং আজকের টপিকসগুলো হচ্ছে হিস্ট্রি, সোশ্যাল হিস্ট্রি, সোর্স অফ সোশ্যাল হিস্ট্রি। আমরা ইতিহাসের হিস্ট্রি শব্দটির উৎপত্তি কোত্থেকে হয়েছে সেটি জানলাম, ইতিহাসের সংজ্ঞা দেখলাম, সংজ্ঞা সম্পর্কে জানলাম, এবং সামাজিক ইতিহাসের সংজ্ঞা জানলাম, যেখানে টিভি বটমো একটি গুরুত্বপূর্ণ সংজ্ঞা দিয়েছেন। এরপর সোর্স অফ সোশ্যাল হিস্ট্রি, সেখানে আমরা দেখলাম যে 5টি গুরুত্বপূর্ণ উৎস, যেগুলো থেকে আমরা বিভিন্ন প্রত্নতাত্ত্বিক বা সামাজিক ইতিহাসের
উৎসগুলো পেয়ে থাকি। সেগুলোতে আমরা দেখতে পাই আর্কিওলজিক্যাল ইনোভেশন, প্রত্নতাত্ত্বিক উৎস, অ্যানশিয়েন্ট ফোলক্লোর অ্যান্ড মিথ, প্রাচীন লোককাহিনী, অ্যানশিয়েন্ট হিস্ট্রি অ্যান্ড হিস্ট্রিক্যাল বুকস, প্রাচীন ইতিহাস ও ঐতিহাসিক গ্রন্থাবলী, অ্যাকাউন্টস অফ দ্য ফরেন ট্রাভেলার্স, বিদেশি পরিব্রাজকদের বিবরণী, গভর্নমেন্টাল সোর্স, সরকারি উৎস। ইত্যাদি থেকে আমরা সামাজিক ইতিহাসের বিভিন্ন তথ্যগুলো পেতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে ধন্যবাদ আজকের ক্লাসে সবাইকে উপস্থিত থাকার জন্য, এবং তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের ক্লাস এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ আবারও। আল্লাহ হাফেজ।